আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফার্স্ট ইয়ার একাডেমিক অনলাইন প্রোগ্রামে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবাই সাউন্ড শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো ভাইরা চ্যাট বক্সে। যারা জয়েন করেছো একটু জানাও যে সবাই সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ার। স্ক্রিন কি দেখতে পাচ্ছ সবাই ক্লিয়ার? হ্যাঁ, সবাই লিখতেছো যে ক্লিয়ার দেখতে পাচ্ছ। হ্যাঁ, সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। আমরা ৫ মিনিট পরে শুরু করছি, হ্যাঁ? ৬টা ৫ থেকে শুরু করব। তো তোমরা একটু ওয়েট করো আমাদের সাথে। দেখি কারা, কারা কিছু কোয়েশ্চেন করছে কিনা। আচ্ছা, আচ্ছা ক্লাসের রুটিন নিয়ে অনেকে লিখতেছিল। রুটিনটা তোমরা উদ্ভাসের ওয়েবসাইটে পেয়ে যাবা। তাও ক্লাসের মাঝখানে আমি তোমাদেরকে লিংকটা দিয়ে দিব। যে নতুন রুটিনটা করা হয়েছে শর্ট সিলেবাসের উপরে সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ইসরাত লিখতেছিল যে রুটিন পাও নাই। তোমরা উদ্ভাস.com এ গেলে সবসময় আপডেট রুটিনটা পাবা। আর আমাদের সাথে আজকে ফাহিম ভাইয়া থাকবেন। তো আমরা ৬টা ৫ পর্যন্ত একটু ওয়েট করি, দেন ক্লাসটা শুরু করব। ওকে? আচ্ছা, একজন কোশ্চেন করেছে উদ্ভাসে কোনো আর্টস এর কোনো কোর্স আছে কিনা। না ভাই, আমাদের উদ্ভাসে শুধু সায়েন্সের বিষয়গুলো পড়ানো হয়, পাশাপাশি বাংলা ইংলিশের যে কোর্সটা আছে এটা ইয়ে করা হয়। আচ্ছা, সৌরভ কোশ্চেন করেছে বেসিক ক্লাসের ফ্রি ক্লাস কবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। বেসিক কোর্সে যে ফ্রি ক্লাসটা কবে থেকে তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? আমাদের মেইন কোর্সটা 14 তারিখ থেকে শুরু হচ্ছে। ওকে? সেকেন্ড ইয়ার কি ফুল সিলেবাস করাবেন? না, সেকেন্ড ইয়ার মেবি তোমাদেরকে যেহেতু তোমাদের পরীক্ষা শর্ট সিলেবাসে হচ্ছে, সেই ক্ষেত্রে শর্ট সিলেবাসেই তোমাদের সেকেন্ড ইয়ারটা শুরু করা হবে। হ্যাঁ, এখন তো বোর্ড থেকে সরাসরি বলে দিয়েছে তোমাদের যে ইন্টার পরীক্ষাটা আছে, বোর্ড পরীক্ষা, সেটা শর্ট সিলেবাসে হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের সেকেন্ড ইয়ারে শর্ট সিলেবাসে পড়ানো হবে। ঠিক আছে, সমস্যা নেই। ক্লাস যখন শুরু হবে তখন সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। তারপরে সাদলি দিছে, ভাইয়া তাহলে এডমিশনে কি করবো সেকেন্ড ইয়ারের পরে? তখন এডমিশনের সময় একটু পরিশ্রম করবা।
ঠিক আছে, আগে তো তোমার বোর্ড পরীক্ষাটা ভালো হইতে হবে, দেন হচ্ছে এডমিশন। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ইয়ার কোর্স এই বছরই হয়তো বা শুরু হবে। তোমাদের ইয়ার ফাইনাল এক্সামের উপর ডিপেন্ড করবে যে বেশিরভাগ হচ্ছে কলেজে কখন ইয়ার ফাইনাল হবে। তোমরা কি জানো? তোমরা হচ্ছে তোমাদের থেকে আমরা অবশ্যই ভোট নিব যে কার কার ইয়ার ফাইনাল পরীক্ষা কবে হবে আমাদের এটার এই কোর্সের লাস্টের দিকে। হ্যাঁ, তখন হচ্ছে ওটার উপর বেস করে হচ্ছে আমরা সেকেন্ড ইয়ার যে প্রোগ্রামটা আছে ওইটা হচ্ছে স্টার্ট করব, যে তোমাদের হচ্ছে মানে কবে নাগাদ ইয়ার ফাইনাল এক্সামটা হচ্ছে, ফার্স্ট ইয়ার যে ফাইনাল পরীক্ষাটা। ওকে, তোমাদের হয়তো বা কোনো কোনো কলেজে অলরেডি বলে দিয়েছে যে ইয়ার ফাইনাল পরীক্ষা কবে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আরো কিছুদিন পর তোমাদের থেকে জেনে নিব লাস্ট পর্যায়ের দিকে আর কি এই কোর্সের, যে তোমাদের কবে নাগাদ হচ্ছে ইয়ার ফাইনাল মানে এক্সামটা। হ্যাঁ, অনেকেই লিখতেছে দেখতে পাচ্ছি সেপ্টেম্বর, আগস্ট, অনেকের হয়তো বা অক্টোবরে চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে ওইটার উপর বেস করে হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার মানে কোর্সটা চালু হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ইয়ার কোর্সে তোমাদেরকে প্যারালাল ট্যাক্স দেওয়া হবে। আচ্ছা, এই প্রোগ্রাম আনুমানিক শেষ কখন হবে? আচ্ছা, এখন হচ্ছে রুটিনটা ভালো করে সবগুলা ইয়ে হয়নি তো, মানে দেখে বলতে হবে। তোমাদের ক্লাসে কোনো একদিন বলে দিব যে কবে নাগাদ শেষ হচ্ছে। আমাদের যখন ফাইনাল একদম রুটিনটা করে ফেলা হবে তখন তোমাদেরকে এক্স্যাক্টলি বলে দেওয়া যাবে। হয়তোবা এটা কি মাস, জুলাই মাস, আগস্টে হয়তোবা, আগস্টের মধ্যে হয়তোবা তোমাদের হয়ে যাবে। আগস্ট সেপ্টেম্বরের মধ্যে, আগস্টের মধ্যে না হলেও সেপ্টেম্বরের ফার্স্টের দিকে হয়তোবা শেষ হয়ে যাবে। ওকে সামি, দেখা হবে তোমাদের সাথে সেকেন্ড ইয়ারে আবার। হ্যাঁ হ্যাঁ, বাংলা ইংলিশে তো প্যারাল টেক্সট বলতে আমাদের যে মেইন কোর্সে প্যারাল টেক্সট আছে সেটা তো হচ্ছে অধ্যায় ভিত্তিক হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বাংলা ইংলিশে তো আর অধ্যায় থাকছে না। সেই ক্ষেত্রে হয়তো বা আমরা তোমাদেরকে যে বইগুলো দেওয়ার কথা আছে ওই কন্টেন্ট গুলাই ওই বইয়ের মধ্যে দেওয়া হবে। তোমাদের যতগুলো বই দেওয়া হবে সবগুলাই থাকবে। মানে তোমাদের হচ্ছে মানে প্যারাল টেক্সটের মতো করেই তোমাদের বইগুলো সাজানো হয়েছে। ঠিক আছে? আর বাংলা ইংলিশ তো তোমরা হচ্ছে যারা ভর্তি হওনি তোমরা খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে, কারণ নেক্সট সপ্তাহ থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। মানে তোমাদের গত 2 দিন তো হচ্ছে 2টা ফ্রি ক্লাস ছিল। দেন হচ্ছে তোমাদের 14 তারিখ থেকে, শুক্রবার থেকে ইংলিশ ক্লাস দিয়ে শুরু হবে তোমাদের মেইন প্রোগ্রাম। ঠিক আছে? 14 এবং 15 তারিখ 2 দিন হবে, মানে এটা দিয়ে তোমাদের শুরু হয়ে যাচ্ছে বাংলা ইংলিশের প্রোগ্রামটা। আর ঠিক আছে, এখন তাহলে আমরা কোশ্চেন নিচ্ছি না, ক্লাসের পরে আমরা হচ্ছে কোশ্চেন নিব। আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আহ ওয়ালাইকুম আসসালাম, সবাইকে অনেকে সালাম দিচ্ছ। যারা যারা আহ জিজ্ঞেস করেছো ভাই কেমন আছি, ভাই ভালো আছি না। আমার মন একদমই খারাপ না, আমার মন ভালো আছে। আশা করি তোমাদের মনও ভালো আছে। ঈদ আশা করি সবার ভালো কাটছে। হ্যাঁ, আমি ঘুরতে টুরতে গেছিলাম, বা তোমরা দেখি সবও খোঁজ খবর রাখো, ভালো লাগলো। আচ্ছা, সো আহ চলো আমরা তাহলে আসলে পড়াশোনা শুরু করি, কারণ হচ্ছে অনেক আহ ফোন লেট এমনি হয়ে গেছে। তা আমরা আসলে পড়া শুরু করি। আমার ক্লাসের রুলস সবাই জানোই। আমার ক্লাসে একটা ক্যালকুলেটর থাকতে হবে, এবং শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না। চেয়ার টেবিলে বসে ক্লাস করবা, কারণ আমি যতই ভালো পড়াই, তুমি যদি শুয়ে শুয়ে ক্লাস করা শুরু করো, দুনিয়ার কোনো শক্তি তোমাকে ঘুম থেকে আটকে রাখতে পারবে না। সো চলো আমরা চেয়ার টেবিলে এবং ক্যালকুলেটর নিয়ে ক্লাস শুরু করতে যাই। আচ্ছা, সো আমাদের কাছে আজকে প্রথমেই আছে গত দিনের হোমওয়ার্ক। সো আমরা একটা চ্যাপ্টার পুরোপুরি শেষ করে এসেছিলাম। তো সেই চ্যাপ্টারের লাস্ট ক্লাস থেকে আমাদের হোমওয়ার্কটা আছে, সেটা আমরা একটু মোটামুটি করার চেষ্টা করি। চলো। সো এই জিনিসটার মধ্যে আমাদেরকে বলছে একটা পানিপূর্ণ কুয়া আছে। কুয়াটাকে একটু ছোট করে আঁকার চেষ্টা করি। ছোট করে আঁকবো, বেশি বড় করে আঁকবো না কুয়াটাকে। এই মনে করো আমাদের একটা কুয়া, কুয়াটি একদম কানায় কানায় পানিপূর্ণ। তাহলে এই কুয়ার একদম উপর পর্যন্ত পানি। আচ্ছা, তাহলে এই কুয়াটাকে আমরা খালি করতে চাচ্ছি। কুয়ার গভীরতা বলা আছে 10 মিটার, এবং সেই কুয়ার ব্যাস বলা আছে 2 মিটার। তাহলে ব্যাস দিয়ে তো আমার খুব একটা কাজ নাই,
আমি একবারই বলে দিই যে এই কুয়ার ব্যাসার্ধটা হচ্ছে আমার কাছে 1 মিটার, আর হাইটটা হচ্ছে আমার কাছে 10 মিটার থাকুক। সেই কুয়াকে আমরা করতে চাই পানি শূন্য। সেটার জন্য প্রথমে আমরা 2 হর্স পাওয়ারের একটা পাম্প ব্যবহার করলাম এবং সেই পাম্প ব্যবহার করে অর্ধেক পানি শূন্য করলাম। তার মানে এই 2 হর্স পাওয়ারের পাম্প দিয়ে কি করা হয়েছে? এই 2 হর্স পাওয়ারের পাম্প দিয়ে পানিপূর্ণ একটা কুয়াকে অর্ধেক খালি করা হয়েছে। অলরেডি কিন্তু তোমাদের অনেক কিছু মনে পড়ে যাওয়ার কথা। আমরা কিন্তু গত ক্লাসে 4টা কেস করছিলাম এবং তার মধ্যে একটা এটাও ছিল যে পানিপূর্ণ কুয়াকে অর্ধেক খালি করতে গেলে ভার কেন্দ্রের সরণটা কত হয়। একটু একটু মনে করতে থাকো, সামনে অবশ্যই কাজে লাগবে। এরপরে কি আছে? এরপরে এই পাম্পটা গেছে নষ্ট হয়ে, তারপর আমরা 3 হর্স পাওয়ারের আরেকটা পাম্প ব্যবহার করছি এবং সেই পাম্প ব্যবহার করে এই কুয়াটাকে সম্পূর্ণ পানি শূন্য করছি। তাহলে এই 3 হর্স পাওয়ারের পাম্প দিয়ে আমরা কি করলাম? এই 3 হর্স পাওয়ারের পাম্প দিয়ে আমাদের কাছে ছিল অর্ধেক পূর্ণ, সেখান থেকে করলাম একদম খালি। 2 হর্স পাওয়ারের পাম্প দিয়ে ছিল সম্পূর্ণ পূর্ণ, সেখান থেকে করে ফেলছি আমরা অর্ধেক খালি। তাহলে এই দুইটা কাজ দুইটা পাম্প করছে এবং এই দুইটা কাজের ভারকেন্দ্রের সরণি আমাদের অবশ্যই সামনে লাগবে। তাহলে চলো আমরা এখন পড়তে যাই যে আমাদের কি চাইছে। প্রথম পাম্পটি মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করবে? মিনিটে পরিমাণ পানি টি হচ্ছে 60 সেকেন্ড। তাহলে চলো আমরা প্রথম পাম্প দিয়ে আগে বের করে আনি, তারপর দেখবো যে ওই দুইটা কিভাবে কাজে লাগতেছে। তাহলে আমরা প্রথমটা যখন বের করতে যাব, আমাদের এখানে অবশ্যই আমরা সবাই জানি পাওয়ার ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি। তাহলে এই ক্ষেত্রে আমাদের পাওয়ারটা কি হবে? এম জি এইচ, এবং এইচটা হবে ভারকেন্দ্রের সরণ, তার সাথে যাবে টি। তাহলে ভারকেন্দ্রের সরণটা ব্যয় করি চলো। প্রথম পাম্পের জন্য আচ্ছা, এখানে তো আসলে আমাকে কতদূর বলছে দেখি, মিনিটে কতদূর বলছে, তাই না? ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে বের করা শুরু করি, তাহলে প্রথমটার ক্ষেত্রে ভারকেন্দ্রের সরণটা কত হবে? একদম উপর থেকে আমরা অর্ধেক পর্যন্ত নেমে আসবো। তাহলে শুরু করতেছি এই জায়গায়। তাহলে আমি যখন এই জায়গা থেকে শুরু করব, এই জায়গা থেকে এটাকে উঠায় ফেলতে গেলে আমার সরণটা সবার জানা থাকার কথা, গত ক্লাসে আমরা বেশ সুন্দর মতোটা করছি। আমাদের এইচ মিনিমামটা এই ক্ষেত্রে আসবে 0। শেষ করব কোথায়? শেষ করব ঠিক অর্ধেকে। তাহলে যদি অর্ধেকে শেষ করে ফেলি, তাহলে এই লাস্ট লেয়ারের পানিটাকে উঠাইতে আমার এই সরণটা হইতেছে, রাইট? তাহলে এখান থেকে এই সরণটা আমার হয়, তাহলে এখান থেকে কিন্তু বলে দেওয়া যায় যে ভাই এই সরণটা হচ্ছে এইচ ম্যাক্সিমাম, এবং সেই সরণটা আমার কাছে কত? 5 মিটার, কারণ h/2। তাহলে এখান থেকে আমাদের ভারকেন্দ্রের সরণ খুব সুন্দর করে চলে আসবে, এবং সেই ভারকেন্দ্রের সরণটা আমরা পাবো হচ্ছে h max প্লাস h minimum বাই 2। এত কিছু লিখলাম না, তোমরা অলরেডি এগুলো পারো। সেখান থেকে আমি সরাসরি দিয়ে লিখে দিই 0 প্লাস 5/2, তাহলে এটা আমাদের কাছে চলে আসবে 2.5 মিটার। ওকে, এই পর্যন্ত যদি রান হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে সরাসরি এখন লিখে দিতে পারবো। আমাদের বের করতে হবে হচ্ছে মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন হয়, তাহলে আমাকে দিন শেষে বের করতে হবে একটা এম। তাহলে আমরা যদি এখান থেকে এম বের করতে চলে যাই, তাহলে আমরা সরাসরি বলতে পারবো যে এই পাওয়ার আমি জানি, এখানে জাস্ট এমটাকে আমাকে বের করতে হবে। তাহলে এম কে এক পাশে রাখলে এখানে পাওয়ার, তার সাথে গুণ হয়ে যাবে টি, নিচে চলে আসবে জি ইন্টু ভারকেন্দ্রের সরণ। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। সবগুলা মান যদি বসায় দেই, তাহলে এম আসবে, পাওয়ার হচ্ছে 2 হর্স পাওয়ার, তাহলে 2 ইন্টু 746 ওয়াটে নিলাম। টাইম হচ্ছে 60 সেকেন্ডস, জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে 2.5। তাহলে এই পুরোটা ক্যালকুলেটরে বসাই দেই, চলো দেখি কত আসে। আচ্ছা, সেটা আমাদের আসতেছে হচ্ছে 365, সাথে একটা 3, 3653, তার সাথে হচ্ছে 0.87। তোমাদের সাথে আমার অ্যান্সার একদম পারফেক্টলি মিলে গেছে। সো এটা হচ্ছে 3653.87। তাহলে এটা আসতেছে আমাদের কেজি। তাহলে 1 মিনিটে প্রথম পাম্পটা 3653.87 কেজি পানি তুলবে। এটা হচ্ছে আমাদের একের অ্যান্সার। সো আমরা এটাকে 1 নাম্বার দিয়ে সাইডে লিখে রাখলাম। এবার আসি 2 এ কি বলছে। উভয় পাম্পের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় একই কিনা। তার মানে প্রথম পাম্প যে এই ঘটনাটা ঘটাইলো, পুরো একটা পানিপূর্ণ কুয়াকে অর্ধেক খালি করে ফেললো, আর সেকেন্ড পাম্প যে অর্ধেক খালি একটা কুয়াকে পুরো খালি করে ফেললো, এই দুইটা ঘটনার সময় এক কিনা সেটা আমার কাছে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমি এখানে বলবো এইটা হচ্ছে 1 নাম্বার পাওয়ার, এবং এটার সময় হচ্ছে 1 নাম্বার সময়। এইটা হচ্ছে 2 নাম্বার পাওয়ার, এবং এটার সময়টা হচ্ছে 2 নাম্বার সময়। দুই ক্ষেত্রেই আমরা অর্ধেক অর্ধেক খালি করতেছি, সো দুই ক্ষেত্রেই আসলে একই পরিমাণ পানি উঠানো লাগবে, সেটা নিয়ে আমাদের টেনশন কম।
তাহলে আমরা যদি এই টাইম বের করতে চাই তাহলে প্রথমে আমাদের যেটা বের করা লাগবে সেটা হচ্ছে কতটুকু পানি উঠাইলাম। তাহলে প্রথম যে একদম প্রথমে যে পাম্পটা ছিল সেই পাম্প শুরু থেকে শুরু করছে এবং অর্ধেক খালি করছে কুয়াটাকে, তাই না? তাহলে এখানে যে সবুজ পরিমাণ অংশটা আছে এটা প্রথম পাম্পটা খালি করছে, আর আমাদের কাছে নিচে যে নীল অংশটা আছে এটা সেকেন্ড পাম্পটা খালি করছে। দুইটার ক্ষেত্রেই ভরটা হচ্ছে এই টোটাল পানির ভরের অর্ধেক। তাহলে এই ভরটা আমরা বের করে ফেলি, চল। তাহলে এই ভর যদি আমি বের করতে চাই তাহলে সেই ভরটা কত আসবে? এই ভরটা আসবে আমার কাছে পানির ভর ইজ ইকুয়াল টু রো ইন্টু কুয়ার আয়তনের অর্ধেক। তাহলে কুয়ার আয়তনের অর্ধেক। এটা যদি বের করার চেষ্টা করি আমরা, তাহলে পানির রো তো 1000 আমরা সবাই জানি, আর কুয়ার আয়তনটা এখান থেকে বের করলে পাই আর স্কোয়ার এইচ। তাহলে আর হচ্ছে 1 স্কোয়ার, এইচ হচ্ছে আমাদের কাছে 10, আর নিচে আমরা দিয়ে দিব 2। তাহলে এই পুরোটা আমরা ক্যালকুলেটরে বসাই দিই। তাহলে 1000-এর সাথে একটা 10 ডিভাইডেড বাই 2, তার সাথে একটা পাই। তাহলে এখানে আমাদের চলে আসতেছে 5000 পাই কেজি। তাহলে এই 5000 পাই কেজি পানিকে আমরা ফালাই দিচ্ছি। এই পানিটাকে ফালাইতে এখন আমাদের দুইটা টাইম লাগবে, এবং অবশ্যই এই দুইটা টাইমের ক্ষেত্রে সরণগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে। ঠিক যেটা বলছিলাম যে সরণটা আমাদের শেষ পর্যন্ত কাজে লাগবে, সেটা এখন কাজে লাগানোর সময় চলে আসছে। তাহলে আমরা যদি প্রথমে T1টা বের করতে চাই তাহলে আমি বলতে পারি P1 ইজ ইকুয়াল টু এম জি এইচ সেন্টার অফ গ্রাভিটি আছে, এটাকে আর সেন্টার অফ গ্রাভিটি লিখলাম না কারণ অলরেডি 1 লিখতে হবে আমাকে। তাহলে প্রথমটার ক্ষেত্রে সরণ ডিভাইডেড বাই T1। তাহলে আমি যদি এখান থেকে T1টা বের করার চেষ্টা করি তাহলে এটা আমার কাছে আসবে হচ্ছে, এম তো অলরেডি বাই করে ফেলছি, 5000 পাই, জি হচ্ছে 9.8, এইচ সেন্টার অফ গ্রাভিটি প্রথমটার ক্ষেত্রে কত আসবে একটু আগে কিন্তু বাই করছিলাম। প্রথম পাম্প শুরু করে এই জায়গা থেকে শেষ করে এই জায়গায়, সেন্টার অফ গ্রাভিটি আসছিল আমাদের কাছে 2.5। তাহলে এটা বসাই দিলাম, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কাছে P1টা চলে আসবে, সো 2 ইন্টু 746। তাহলে এই T1টা আমাদের কাছে কত আসে চলো দেখি। তাহলে 5000 পাই ইন্টু 9.8 ইন্টু 2.5 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 746। তাহলে এটা আমাদের কাছে আসতেছে 257.97 সেকেন্ড এক্স্যাক্টলি। তোমাদের সাথে আমার আবারও মিলল 257.94। তাহলে প্রথম যে T1টা আসলো সেটা হচ্ছে 257.94 সেকেন্ড। তাহলে এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে T2 বের করা, তাই না? তাহলে এরপর আমরা T2 বের করব, দেখবো T2টাও সেম কিনা। তাহলে T2 বের করতে হলে সেম কাজ করতে হবে আমাদেরকে বসাইতে হবে এম জি এইচ2 ডিভাইডেড বাই বসাইতে হবে P2। H2টা কত এটা একটু বের করে আসি চলো। তাহলে H2 শুরু করছে অর্ধেকে, শেষ করছে একদম শেষে এসে। তাহলে অর্ধেক থেকে পানিটা ফালাইতে আমার সরণ হচ্ছে H/2 বা 5। একদম শেষ লেয়ার থেকে পানিটা ফালাইতে আমার সরণটা কত? পুরা উচ্চতাটা, তার মানে 10। তার মানে আমি যদি সেন্টার অফ গ্র্যাভিটিটা বের করার চেষ্টা করি, আমি যেখানে সেন্টার অফ গ্র্যাভিটি বের করার চেষ্টা করি যে সেন্টার অফ গ্র্যাভিটি H2টা আসলে কত, তাহলে সেটা আমার কাছে আসবে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা সেটা 10 আর সর্বনিম্ন উচ্চতা 5 ডিভাইডেড বাই 2। তাহলে এটা চলে আসতেছে 7.5 মিটার। সবার মনে থাকার কথা, গত ক্লাসে কিন্তু খুব সময় নিয়ে পড়েছিলাম যে অর্ধেক পূর্ণ একটা কুয়াকে পুরা খালি করতেছি, সেক্ষেত্রে ভারকেন্দ্রের সরণটা কত? সর্বনিম্ন সরণটা এই জায়গায়, এটা হচ্ছে 5, সর্বোচ্চ সরণটা এই জায়গায়, এটা হচ্ছে 10। তাহলে 5 আর 10কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম, চলে আসলো 7.5। তাহলে এটাকে এখন বসায় দাও, এটাকে বসায় দিলে তো আমার কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমি যদি এটাকে বসায় দিই তাহলে 5000 পাই, তার সাথে 9.8, তার সাথে 7.5 ডিভাইডেড বাই 3 ইন্টু 746। তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসতেছে দেখি তো। তাহলে 5000 পাই ইন্টু 9.8 ইন্টু 7.5 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 746। তাহলে এটা আমাদের কাছে আসতেছে 515.88 সেকেন্ড। সো দেখতেই পাইতেছো যে T1 এবং T2 কিন্তু এক না। তাহলে T1 যা আসছে T2 তার থেকে বেশ একটা পরিমাণ বেশি আসছে। সো এই দুইটাই কিন্তু আমাদের আসলে অ্যান্সার। আমাদের প্রথম প্রশ্নটা একদমই সোজা ছিল, সেকেন্ড প্রশ্নটাতে আমাদের দুটো সময় বের করা লাগছে, দুইটা সময়ের জন্য আমাদের দুটো আলাদা ভারকেন্দ্রের সরণও বের করা লাগছে। বাট আমরা যেহেতু সবে আগের ক্লাসে শিখে আসছি, এই প্রশ্নটা কিন্তু আমাদের পারা উচিত। আমাকে একটু লিখে দাও তো
যে চ্যাট বক্সে ক্লিয়ার হয়েছে কিনা জিনিসটা? জানোই তো, ভাইয়া ক্লাসে ক্লিয়ার হলে সি লিখতে হয়, আর যদি ক্লিয়ার না হয় তাহলে এন লিখতে হয়। ওকে, একদম সি দিয়ে ভাষা ফেলতেছো তোমরা, ভেরি গুড। v/2 কেন হয়েছে? কারণ অর্ধেক, এই যে অর্ধেক অর্ধেক পানি শূন্য করছি, তার মানে প্রথম পাম্প নিচে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এইটুক ভর কি পুরা কুয়ার আয়তনের পানির ভরের সমান হবে? মোটেই না। এইটুক আয়তন নিতে হবে আমাকে এখানে, তাই আমি এইটুক আয়তন নিছি v/2। আবার পরের পাম্পে যাও, পরের পাম্প খালি করছে বাকি অর্ধেক, তাহলে সেখানেও তো পুরা কুয়ার আয়তনের অর্ধেক আয়তন খালি করছে, তাহলে আবারও v/2 নিতে হবে না, এই জন্য v/2 হয়েছে। আচ্ছা, তুমি একই বল প্রয়োগ করে যদি 5 কেজি আর 10 কেজি ভরকে 10 মিটার দূরে নিয়ে যাও, তাহলে উভয় কাছে কাজ সমান হবে কিনা? একজন একটা কনফিউশন বলছে আমাদেরকে। আচ্ছা, সো একই পরিমাণ বল প্রয়োগ করে 10 মিটার দূরে নিয়ে গেলে কাজ সমান হবে। হ্যাঁ, কাজ সমানই হবে, কোনো সমস্যা নাই, কিন্তু দুইটা ক্ষেত্রে ত্বরণ ডিফারেন্ট আসবে, একটা খুব তাড়াতাড়ি যাবে আর একটা খুব আস্তে আস্তে যাবে। এই আচ্ছা, একজন হচ্ছে এতদিন পড়াশোনা করো নাই, পিছায় আছো, কিভাবে পড়লে বুয়েটে চান্স পাবো, ইজি ফর্মুলা দিতে হবে। দেখো ভাই, বুয়েটের কোনো শর্টকাট নেই, এটা একদম লিখে দিলাম আমি তোমাকে। তার মানে এই না যে তুমি এরকম গল্প শুনবা না যে আমি শেষ 1 মাস পরে বুয়েটে চান্স পেয়ে গেছি, বা অমুক ভাই বলবে যে তোমাকে যে আমি একদম শুরু থেকে অনেক পড়ছি তাও চান্স পাই নাই। এরকম গল্প দুইটাই প্রচলিত এবং দুইটাই সত্য। তার মানে এই না যে যে 1 মাস পরে পাইছে তার কম পড়া লাগছে, সে 1 মাসে এমনই অমানবিক পড়াশোনা দিয়েছে যে অনেকের 2 বছরের পড়াশোনার থেকেও হয়তো তার 1 মাসের পড়াশোনাটা বেশি ইফেক্টিভ হয়েছে। সেখানে কোনো শর্টকাট নাই। তুমি যদি এখন ফাঁকি মেরে থাকো বা তার আগে 1 বছর ফাঁকি মেরে থাকো, সে ফাঁকি তোমাকে পুষিয়ে দিতে হবে। অর্থাৎ আমি তোমাকে একটা অ্যাডভাইস দিতে পারি যে এতদিন পড়ো নাই এটা নিয়ে হতাশ হয়ে কোনো লাভ নাই, তোমাকে এখন আগে পড়লে যে স্পিডে পড়তে তার থেকেও 3 গুণ বেশি পড়াশোনা করতে হবে, এটাই শর্টকাট, এর থেকে বড় শর্টকাট নাই। তুমি যদি কম দিনে পড়ে ভালো করতে চাও, তোমাকে ওই কম দিনে অন্যদের থেকে অনেক বেশি করে পড়তে হবে। আচ্ছা, তো সেই প্যারাটা নিও না, এখন থেকে সিরিয়াস হও, নাহলে পরে আরো প্যারা পড়ে যাবা। চলো আমরা তাহলে আগাই। আচ্ছা, তাহলে সবাই যদি মোটামুটি সি, আমি কোনো এন দেখতে পাচ্ছি না, চলো আগাই তাহলে। ইয়েস, ইউ স্টিল হ্যাভ টাইম, বাট ইউ হ্যাভ টু বি সিরিয়াস রাইট নাও। চলো আগাই। তাহলে আজকের ক্লাস শুরু হলো। পরন্ত বস্তু কি জিনিস সেটা নিয়ে একটু কথা বলে আমরা চলে যাবো পরন্ত বস্তুর সূত্রতে। তাহলে আমি যদি পরন্ত বস্তু কি জিনিস সেটা নিয়ে কথা বলতে চাই, তোমরা মোটামুটি সবাই জানো, কারণ 9 10 পড়ছো, স্টিল আমি একটু বলবো। ধরো এই হচ্ছে আমার পৃথিবী, আমি যেটা শেপ নেই, ধরো এখানে হচ্ছে আমাদের কাছে পৃথিবী আছে। আচ্ছা, সো পৃথিবীর উপরে এখানে আমি রাখলাম একটা, কোন একটা বস্তুকে রাখলাম, যাকে আমি পৃথিবীর উপর থেকে দিছি ফালাই। তাহলে যদি পরন্ত বস্তু হইতে হয়, তাহলে পৃথিবী এবং এই বস্তুর মাঝখানে যে জায়গাটা আছে সেই জায়গার মধ্যে কোনো বায়ু থাকা যাবে না, কোনো ফ্রিকশন থাকা যাবে না। তার মানে একদমই ভ্যাকুয়ামের মধ্যে, আমি যদি একদম পারফেক্টলি বলে দিই, ভ্যাকুয়ামের মধ্যে একদমই, কি বলবো এটাকে, কোনো প্রকারের বাধা ছাড়া, বাংলা কথায় বললে বিনা বাধায় লেখা হয়, একদমই বিনা বাধায় একটা বস্তুকে আমি ছেড়ে দিছি। তাহলে যদি একদমই বিনা বাধায় একটা বস্তুকে আমি ছেড়ে দেই, সেই বস্তু কি করবে? সেই বস্তু পৃথিবীর টানে সুন্দর করে নিচে পড়ে যাবে। এটা তো আমরা সবাই বুঝি এবং সেটা আমরা সবাই প্র্যাকটিক্যালি দেখছিও। তো এরকম ভাবে একটা উচ্চতা থেকে যদি আমি একটা বিনা বাধা একটা বস্তুকে পড়তে দেই, সেই বস্তুটাকে আমরা বলি পরন্ত বস্তু। তাহলে পরন্ত বস্তুর আরো একটা শর্ত আছে, একদম পরন্ত বস্তুকে আমরা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তু। সো তোমাকে যদি কেউ মুক্তভাবে পরন্ত বস্তু বলে, সো এইটার একটা মিনিং হচ্ছে এই ধরনের বস্তুগুলার ইউ হয় 0। তার মানে বস্তুর আদি বেগটা হবে 0, বস্তুর উপর কোনো বাধা নাই। এই দুইটা বৈশিষ্ট্য যদি ফিল করে, তাহলে আমি বলতে পারবো যে এটা একটা মুক্তভাবে পরন্ত বস্তু। তাহলে মুক্তভাবে পরন্ত বস্তুর 3টা সূত্র আছে, গ্যালিলিও আমাদেরকে দিছে, সেই 3টা এখানে লেখা আছে। 9 10 পড়ছো, একটু রিভাইজ করে নাও, কারণ এখনো আসবে পরীক্ষায়। সো প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। এর মানে কি? এর মানে হচ্ছে, মনে করো এই জায়গা থেকে আমি দুইটা বস্তুকে ছাড়বো, এইটা হচ্ছে ভূমি, দুইটার মাঝখানে যে হাইট, সেই হাইটটা বলা আছে সেম এইচ। তাহলে আমি যদি এই পয়েন্ট থেকে একটা ফিজিক্স বইকে ফেলে দেই আর এই পয়েন্ট থেকে একটা ট্রাককে ফেলে দেই, তাহলে ফিজিক্স বই এবং ট্রাক একই সময় নিচে পৌঁছাবে।
সো এটাই আমরা বলতেছি যে ফিজিক্স বই এবং ট্রাক দুজনকে যদি একই উচ্চতা থেকে ফেলে দেই তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তার মানে ফিজিক্স বই এবং ট্রাকের ভর দুই রকম হলেও একই সাথে এরা ভূমিতে পৌঁছাবে যদি এরা মুক্তভাবে পড়ন্ত বস্তু হয়। এই পরীক্ষাটি করে দেখাতেই গ্যালিলিও একটা মন্দিরে ছাদে উঠছিলেন যে উনি দুইটা ডিফারেন্ট ভরের বস্তুকে ফেলবেন এবং একই সাথে মাটিতে পড়বে, কিন্তু ওই সময় কাজ করে নাই। কাজ না করাই স্বাভাবিক, তাই না? কারণ আমরা শর্ত বলে দিছি বিনা বাধায় পড়ন্ত হইতে হবে। তাহলে তুমি যদি পৃথিবীর একটা মন্দিরে উঠে দুইটা বস্তুকে ফেলো, সেটা কি বিনা বাধায় পড়তেছে? একদমই না। বায়ু আছে, ফ্রিকশন আছে, সবই আছে। তো পৃথিবীর মধ্যে বসে কাজ করে কিন্তু হবে না, তোমাকে ভ্যাকুয়াম বানাতে হবে। ভ্যাকুয়াম বানানোর পর তুমি দুইটা বস্তুকে ফেলো, পরে একই সাথে পড়বে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেকেন্ড ফর্মুলা, স্থির অবস্থান এবং বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগের বেগ ওই সময় সমানুপাতিক। তার মানে এখান থেকে আমরা বলতেছি যে ভি সমানুপাতিক টি। এটার ফর্মুলাটা যদি কেউ প্রুফ দেখতে চাও, খুবই সোজা। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, রাইট? আমি যদি এটাকে পড়ন্ত বস্তুর জন্য লিখতে চাই, তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই ইউ হচ্ছে 0 এবং এই এ হচ্ছে অভিকর্ষ ত্বরণের সমান। তাহলে এটা সুন্দর করে হয়ে যাচ্ছে ভি ইজ ইকুয়াল টু জিটি, এবং তারপরে তুমি বলতে পারবা এই যে ভাই জি আছে, এই জিটা হচ্ছে একটা ধ্রুবক, এটা সহজে পাল্টাবে না। তো যেহেতু পাল্টাবে না, সেহেতু লিখে ফেলা যায় ভি প্রপোর্শনাল টু টি। সো এই কাজটা এখানে করা আছে আর কি, সেইটাই হচ্ছে এটার ফাইনাল ফর্মুলা। এবং এটাকে যদি আমরা ম্যাথ করার মতো একটা ফর্মুলা নিয়ে আসতে চাই, তাহলে ভি প্রপোর্শনাল টু টি কে সহজেই বলা যায় যে v1 বাই v2 ইজ ইকুয়াল টু t1 বাই t2, বা তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো v1 বাই t1 ইজ ইকুয়াল টু v2 বাই t2। সো এই পাশের বেগুনি ফর্মুলা গুলো দিয়ে আমরা ম্যাথ করব, আর এইটা হচ্ছে এটার প্রুফ। অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে এটা। আচ্ছা, লাস্ট ফর্মুলাটা চলে যাই। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এবারও আগে কোর ফর্মুলাটা লিখে দিই। কোর ফর্মুলাটা হচ্ছে দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে কোর যে ফর্মুলাটা এখানে বলা আছে। আগের বারের মতো এটা প্রুফ দেখে নেই। সো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, সবাই জানি। এটাকে যদি পড়ন্ত বস্তুতে লিখতে চাই, তাহলে ইউটা হচ্ছে 0, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, এবং এটাকে আমরা লিখে দিব জি। তাহলে এটা আমাদের কাছে কি হচ্ছে? এটা আমাদের কাছে আসতেছে এস ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। সো আগের বারের মতোই এই হাফ জি পুরাটা হচ্ছে কনস্ট্যান্ট। সো এটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটা পাল্টাবে না, সুন্দর করে লিখে দেওয়া যায় এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। আচ্ছা, এবার আমরা ম্যাথ করার মতো কি ফর্মুলা বলবো? এটা দিয়ে আমরা ম্যাথ করতে পারি, এবং ম্যাথ আমরা করতে পারি এইভাবে, s1 বাই s2 ইজ ইকুয়াল টু t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার। সেটাকে একটু সুন্দর মতো লিখলে এইভাবে লিখতে পারো যে s1 বাই s2 ইজ ইকুয়াল টু t1 বাই t2 হোল স্কোয়ার। সো এই জিনিসটা দিয়ে আমরা ম্যাথ করব। সবাই তিনটা ফর্মুলা ক্লিয়ার? একটু ভাগে সি লিখে দাও তো। দুঃখিত, আমার প্লাস টি এর মতো, এই জন্য হচ্ছে আমার কথাটা একটু ফোকাস করবা। আমি মুখে কি বলছি এটা ফোকাস করবা। হাতের লেখা যে আমার বাজে এটা আমি জানি, এবং এটা খুব শীঘ্রই ভালো হবে না। গ্যালিলিওর বেশিরভাগ ফর্মুলায় গ্যালিলিও তার সময় প্রুফ করে যেতে পারেননি। গ্যালিলিওর ফর্মুলাগুলো পরে নিউটন তার ল্যাবে বসে প্রুফ করে দেখিয়েছেন, এবং গ্যালিলিওর অনেক কিছু কিন্তু আমরা আসলে শেষ পর্যন্ত পাইও নি। মানে গ্যালিলিওর সময় কিন্তু তিনি রিকগনাইজ ছিলেন না। তার ডায়েরি গুলো পরে পাওয়া গেছে, এবং সেখান থেকে আমরা দেখছি যে গ্যালিলিও অনেক রিসার্চ নিজে করেছিলেন। আচ্ছা, সো ফার্স্ট একটা ম্যাথমেটিক্যাল বলতে কি বুঝাবো? যদি আমি এভাবে বলি যে t1 সময় পর যদি, আচ্ছা এভাবে যদি বলি, মনে করো টি টাইম পর প্রথমটার দূরত্ব যদি h1 হয় আর সেকেন্ডটার দূরত্ব যদি h2 হয়, তাহলে h1 ইজ ইকুয়াল টু h2, এই বলতে পারো। এবার এটার ম্যাথমেটিক্যাল ফর্ম দেখি না। ওকে, আশা করি সবাই মোটামুটি ক্লিয়ার। চলো আমরা এখন একটা ম্যাথ করতে যাই। তাহলে এই ম্যাথটা খুব পপুলার, এটা পরীক্ষায় বেশ কয়েকবার আসা ম্যাথ, এবং ছোটবেলা থেকে হয়তো ম্যাথ দেখতেছো, কিন্তু এই ম্যাথটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কারণ পরন্ত বস্তুর উপরে সবগুলা কনসেপ্ট মোটামুটি এই ম্যাথে হয়ে যায় মোটামুটি। মানে সেটা বুঝলে তুমি আসলে পরন্ত বস্তু যে কোনো ম্যাথে আটকাবা না, এটা কনফার্ম বলা যায়। সেটা পানির কলের মুখ দিয়ে ফোটায় ফোটায় পানি পড়তেছে। ফ্লোর হতে কলের মুখের উচ্চতা 81 সেন্টিমিটার। তার মানে ফ্লোর থেকে এটার উচ্চতা হচ্ছে 81 সেন্টিমিটার। আমি যদি ছবির মধ্যে একটু এঁকে দেই, ফ্লোর থেকে একদম উপরে, মানে এই জায়গা থেকে
এইটার ক্ষেত্রে তো ফ্লোর না, এটার ক্ষেত্রে তো এইটা। সো এইটার দূরত্ব বলা আছে 81 সেন্টিমিটার। দেখি তো ছবিতে আঁকলে কি দেখতে পাও তোমরা? আচ্ছা না, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, সমস্যা নাই। সো এটা বলা আছে 81 সেন্টিমিটার। আচ্ছা এবার আমরা আসি, প্রথম ফোঁটা যখন ফ্লোর স্পর্শ করে, তাহলে প্রথম ফোঁটা স্পর্শ করে ফেলছে ফ্লোর, তার মানে প্রথম ফোঁটা সরণ কত? একদম কলের মুখ থেকে ফ্লোর স্পর্শ করছে, তার মানে প্রথম ফোঁটা সরণ হচ্ছে 81 সেন্টিমিটার। এইটুকু বুঝে রাখলাম, যেহেতু প্রথম ফোঁটা ফ্লোর স্পর্শ করে ফেলছে। তাহলে প্রথম ফোঁটা যখন ফ্লোর স্পর্শ করে, চতুর্থ ফোঁটা ঠিক সেই মুহূর্তে পড়তে শুরু করে। তার মানে এই ছবিটা একদম সঠিক, প্রথম ফোঁটা এখান থেকে পড়ে এই পর্যন্ত চলে আসছে, আর ততক্ষণে আরো দুইটা ফোঁটা পড়ার পরে 4 নাম্বারটা পড়া শুরু করতেছে। 4 নাম্বারটা এখন এখানেই আছে। আমাদেরকে জিজ্ঞেস করছে যে মুহূর্তে প্রথম ফোঁটা ফ্লোর স্পর্শ করে তখন মাঝের ফোঁটাগুলার অবস্থান কোথায়। তার মানে আমাকে বের করতে হবে S2 কত, S3 কত। তার মানে 2 নাম্বার ফোঁটা আসলে কত দূরে আসছে, 3 নাম্বার ফোঁটা কত দূরে গেছে, সেটা আমাকে এখন বের করতে হবে। আচ্ছা তাই যদি বের করতে হয় তাহলে প্রথমে আমার যেটা বোঝা দরকার সেটা হচ্ছে এই জায়গাতে কিন্তু নির্দিষ্ট সময় পর পর ফোঁটাগুলা পড়তেছে। তার মানে প্রথম ফোঁটাটা পড়লো, তারপর একটু সময় পরে সেকেন্ডটা পড়বে, তার আরেকটু সময় পর থার্ডটা পড়বে। তাহলে আমি যদি এখানে এই জিনিসটাকে ভেগ না রেখে একটা টার্ম দিয়ে ফেলি, তাহলে আমি এভাবে বলতে পারি যে ধরি দুইটা ফোঁটার মাঝে ব্যবধান, তাহলে দুইটি ফোঁটা যে পড়বে সেই দুইটি ফোঁটার মাঝে সময় ব্যবধানটা কত। তাহলে আমি বলতেছি দুইটা ফোঁটা পড়ার মাঝখানে যে সময় ব্যবধান সেটা টি। তাহলে দুইটা ফোঁটা পড়ার মাঝখানে সময় ব্যবধান যদি টি হয়, তার মানে প্রথম ফোঁটা যখন এখান থেকে এই পর্যন্ত আসতেছে তার মাঝেই কিন্তু আরো অনেকগুলো ফোঁটা পড়ে গেছে। তার মানে প্রথম ফোঁটা যখন এখান থেকে পড়লো তার টি সময় পর সেকেন্ডটা বেরোবে, তার টি সময় পর থার্ডটা বেরোবে, তার টি সময় পর চতুর্থটা বেরোবে। তাহলে আমাকে একটু তোমরা চ্যাট বক্সে বলো তো, প্রথম ফোঁটা মাটিতে পড়ে যাচ্ছে সেই সময় 4 নাম্বারটা বের হচ্ছে কল থেকে, তাহলে প্রথম ফোঁটা মাটিতে পড়তেছে কত সময় ধরে? একটি, দুইটি, তিনটি নাকি চারটি? এক্স্যাক্টলি 3টি। প্রথম অ্যান্সারটা 7 দিছো কিন্তু ভুল দিছো, বাকিরা সবাই মোটামুটি ঠিক দিচ্ছ। ব্যাপারটা আবার ঠিকমতো বুঝে নাও। প্রথম ফোঁটা বের হইছে, তার টি সময় পর সেকেন্ডটা বের হইছে, তার টি সময় পর থার্ডটা বের হইছে, তারও টি সময় পর ফোর্সটা এখন বের হচ্ছে। তার মানে প্রথম ফোঁটা যখন মাটিতে পড়তেছে সেই সময় যেহেতু আরো 3টা ফোঁটা বের হওয়া শুরু করছে, তার মানে 1 থেকে 2 এর মাঝখানে একটা টি, 2 থেকে 3 এর মাঝখানে আরেকটা টি, এবং 3 থেকে 4 এর মাঝখানে আরো একটা টি, সর্বমোট 3টি সময় এই 1 নাম্বার ফোঁটাটা মাটিতে পড়তেছে। এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি এইটুকু, যে 1 নাম্বারটা পড়তেছে 3টি টাইম ধরে। এইটুকু আমার জাস্ট সি লিখে দাও ভাই, কারণ এটা বুঝলে বাকিটা তোমরা এমনি বুঝবা। এক্স্যাক্টলি, এটা যেহেতু সবাই বুঝে গেছো, ভেরি গুড। তাহলে আমি এখানে সরাসরি লিখে দিতে পারি T1, মানে 1 নাম্বার ফোঁটার পড়ার যে টাইম সেটা হলো 3T। তাহলে 2 নাম্বারটার জন্য আসি এবার। 2 নাম্বারটা যখন পড়া শুরু করছে এবং পরে এই পর্যন্ত আসছে, তাই না? তাহলে এইটুক পড়তে 2 নাম্বারটা কি টাইম নিছে? 2 এর পরে 3 বের হইছে একটা টি সময় পরে, 3 এর পরে 4 বের হইছে আর একটা টি সময় পরে। তার মানে 2 নাম্বার যে এখান থেকে এই পর্যন্ত আসছে সেইটার সময় ব্যবধান হচ্ছে 2T। এই জায়গায় একটা টি, এই জায়গায় একটা টি। তাহলে 2 নাম্বারে যে টাইম সেই টাইমটা হচ্ছে 2T। 3 নাম্বারটা টাইম তো সরাসরি বলে দিতে পারা উচিত এখন তোমাদের, কারণ 3 বের হওয়ার পরে আর কতটুকু সময় পার হইছে? 3 বের হইছে, তার টি সময় পরে 4 নাম্বারটা আসতেছে, তাহলে 3 পড়তেছে আসলে টি সময় ধরে। তাহলে T3ও বলে ফেলা যায়, শুধু একটা টি। তাহলে এই সব যদি আমরা বের করে ফেলি, এখন আমাদের কাজ হচ্ছে গ্যালিলিও ফর্মুলা অ্যাপ্লাই করা। গ্যালিলিও আমাদেরকে বলে গেছেন S সমানুপাতিক টি স্কয়ার, এবং যেখান থেকে আমরা বলছি ম্যাথে আমরা বলবো S1/S2 ইজ ইকুয়াল টু T1/T2 হোল স্কয়ার। সো এই কাজটা করি এখন আমরা সুন্দর করে বের করে ফেলবো সবার সরল। তাহলে S1 তো আমরা জানি, এখান থেকে S2 বের করে ফেলি তো কত আসে? তাহলে বলা যায় S2 ইজ ইকুয়াল টু T2 হচ্ছে 2T, T1 হচ্ছে 3T হোল স্কয়ার ইন্টু S1। সো এই কাজ যদি আমরা করে ফেলি ক্যালকুলেটরে তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। সেখান থেকে টি কেটে দাও, তাহলে এখানে থাকবে আমাদের কাছে 4/9 ইন্টু
81। তাহলে 4/9 ইন্টু 81 কত? 4/9 ইন্টু 81, 81 হচ্ছে আমাদের কাছে 36। তাহলে একটা অ্যান্সার চলে আসলো 36 সেন্টিমিটার। তাহলে এবার S3 বের করে ফেলি। S3 বের করার জন্য আমরা এখানে একটু লিখি। তাহলে এবার আমরা লিখবো S3/S2 is equal to T3/T2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের কাছে S3 এসে পড়বে, T3 হচ্ছে শুধু T, T2 হচ্ছে 2T। আচ্ছা দাঁড়াও, S2 এর সাথে করে লাভ নেই, আমরা S1 এর সাথে করতে পারতাম, S2 এর সাথে করতে পারি, একই কথা, আসলে সমস্যা নেই, যেভাবে করো সম্ভবত প্যারালাল টেক্সটে 1 এর সাথে করা আছে। আচ্ছা, সো S3 হচ্ছে T আর S2 হচ্ছে 2T, সমস্যা নাই, এর সাথে একটা হোল স্কোয়ার এন্ড তার সাথে হচ্ছে S2। তাহলে S2 যদি অলরেডি বের করে ফেলছি, আমরা মানটা বসাই দিই। তাহলে এখান থেকে আমাদের S3 আসবে হচ্ছে TT কাটা, তাহলে 1/4 ইন্টু 36 চলে আসতেছে 9 সেন্টিমিটার। তাহলে এখানে তোমাদের একটা অ্যান্সার, এখানে তোমাদের আরেকটা অ্যান্সার, একটা 36, একটা 9। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো, একটু ভাইকে সি লিখে জানা দিতে হবে। এবারটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। 54 আর 27 তো আসার কোনো কারণ নাই ভাইয়া। আচ্ছা, সো এখান থেকে এখান কিভাবে আসছে এটা বুঝো নাই, এই জায়গা থেকে এই জায়গা কিভাবে আসছে এটা যদি কেউ না বুঝে থাকো, তাহলে চিন্তা করে দেখো, এস সমানুপাতিক টি স্কোয়ারের মানে কি, আমি দুই লাইন লিখে দিই, আর সমস্যা নেই। সো এইটার মানে কি, এটার মানে হচ্ছে এস ইজ ইকুয়াল টু যে কোনো একটা ধ্রুবক দিলাম কে টি স্কোয়ার। এটা তো সবাই পারি, সমানুপাতিক থেকে সমান সমান আনতে হলে একটা ধ্রুবক লাগে। তাহলে আমি এটা লিখতে পারি না, এস বাই টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে, যেখানে কে একটা ধ্রুবক। তার মানে যে কোনো ক্ষেত্রেই যে কোনো প্রকার সময়ে সরণ এবং সময়ের বর্গের যে অনুপাত, সে অনুপাতটা থাকবে ধ্রুব। তাহলে এস বাই টি স্কোয়ার যদি ধ্রুব হয়, তাহলে দুইটা আলাদা আলাদা সময়ে তুমি লিখে দিতে পারো যে 1 নাম্বার সময়ের জন্য যে সরণ এবং 1 নাম্বার সময়ের যে বর্গের অনুপাত, এটা হবে 2 নাম্বার সময়ের সরণ এবং 2 নাম্বার সময়ের বর্গের অনুপাতের সমান। সো এইভাবে এখান থেকে এটা আসছে যে এস সমান সমান টি স্কোয়ার হওয়া মানে S1/T1 স্কোয়ার ইজ ইকুয়াল টু S2/T2 স্কোয়ার। এটাকে একটু আর গুণন করলেই দেখবা এটা চলে আসছে। যে বলছিল সে ক্লিয়ার আশা করি। আচ্ছা, হ্যাঁ 36 আর 9 তো আসার কথা, 36 আর 9 তো আসছে আমারও। হ্যাঁ, এই উচ্চতা ট্যাব থেকে ট্রু। আমাদেরকে অন্য কিছু বলছে, অবস্থান বের করতে বলছে, তো ট্যাব থেকে উচ্চতা বাই করছি আমরা। যদি উল্টা করতে বলে 31 থেকে বিয়োগ করে দিবা। এই ওকে ডান, তাহলে আমরা সামনে ম্যাথে যাই, চলো। হ্যাঁ, এটা দিয়ে করলেও হবে, তুমি যদি এটা দিয়ে করতে চাও এটা দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নেই, একই জিনিস। আচ্ছা, সো এবার আমরা আসতেছি গ্রহের গতি সম্পর্কে কেপলারের ফর্মুলা। তো কেপলারও আবার এই মহাকর্ষে কিন্তু খুব জনপ্রিয় একজন নাম, কারণ কেপলারই প্রথম উপবৃত্তাকার কক্ষ ইউজ করছিলেন। মানে এর আগ পর্যন্ত আমরা ভাবতাম সূর্য যেহেতু দেখতেছি আমি পূর্ব থেকে উঠে পশ্চিমে অস্ত যায়, তার মানে গোলাকার একটা কক্ষপথেই পৃথিবী সূর্যের দিকে ঘুরতেছে। কেপলারই প্রথম বলছে যেটা গোলাকার কক্ষপথ না, কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার। তো উপবৃত্তাকার কক্ষপথ যেহেতু বলেই ফেললাম, সেহেতু উপবৃত্ত জিনিসটা কি সেটা তোমাদেরকে হালকা করে বলে দিই, কারণ আমার মনে হয় না কোনিক্স তোমাদের এখন পর্যন্ত পড়ানো হয়েছে, রাইট? আচ্ছা, সো আমি যদি এখানে একটু উপবৃত্তাকার নিয়ে কথা বলি, উপবৃত্তাকার জিনিসটা হচ্ছে একটা ডিমের মতো জিনিস আর কি, মনে করো এই। তাহলে এটা যদি একটা উপবৃত্ত হয়, একটা বৃত্তে কেন্দ্র থাকে একটা, এবং সেই কেন্দ্রকে কেন্দ্র করে চারপাশে বৃত্তটা ঘুরে। উপবৃত্ত তো বৃত্ত না, এটা একটু চ্যাপ্টা। তাহলে এখানে কেন্দ্র আমি কিভাবে পাবো? সো উপবৃত্তে আমি খুব ডিপে না যাই, জাস্ট এইটা বলে দেই যে উপবৃত্তে কেন্দ্র থাকে মোটামুটি দুটো, এবং দুইটাকে আমরা ফোকাস বলি। তার মানে এই যে দুটা কেন্দ্র আমি দিলাম, এটাকে আমি বলবো ফোকাস, মানে S1, এটাকে আমি বলবো S2। এই উপবৃত্তের দুইটা কেন্দ্রকে আমরা ফোকাস বলি। তার মানে উপবৃত্তে, বৃত্তে যেমন একটা কেন্দ্র থাকে, উপবৃত্তে কেন্দ্র থাকে দুইটা, এবং উপবৃত্তের এই কেন্দ্রের নাম হচ্ছে ফোকাস। এটা 1 নাম্বার ফোকাস, এটা 2 নাম্বার ফোকাস। উল্টা ভাবে বললেও কোনো ক্ষতি নেই। এইটুকু যদি বুঝে থাকো, তাহলে এখন সুন্দর মতো সবগুলা সূত্রই বুঝতে পারবা। প্রথম সূত্র হচ্ছে কক্ষের সূত্র, যেখানে জাস্ট ও বলছে যে কক্ষপথটা উপবৃত্তাকার। তার মানে
একটা গ্রহ সূর্যকে এই দুইটা ফোকাসের যে কোনো একটা ফোকাসে রাখবে এবং রেখে উপবৃত্তাকার কক্ষে ভ্রমণ করবে। তার মানে আমি যদি একটু মুছে দিই, আমি যদি এটাকে মুছে দিই, এইখানে যদি একটা পৃথিবী থাকে আমার কাছে, আচ্ছা আমি শেপই নেই তাহলে মনে একটু বেটার হবে। এইখানে যদি আমার কাছে একটা পৃথিবী থাকে, তাহলে এইখানে আছে আমার কাছে সূর্য, এবং সূর্যটা আছে পৃথিবীর এই কক্ষপথের একটা ফোকাসের ভিতরে। সো এইটা হচ্ছে আমার কাছে সূর্য, এবং সূর্য আছে এই উপবৃত্তাকার কক্ষপথের একটা ফোকাসে। তো এইটার কথাই বলা হচ্ছে। আচ্ছা, সেকেন্ড সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এটা কেন লাগতেছে এটা আমি একটু বলে দিই। হ্যাঁ, উপবৃত্তাকার হইলে কিন্তু এই ভেজালটা থাকে। এই ভেজালটা আছে মানে হচ্ছে তুমি কোন একটা সময় সূর্যের অনেক কাছে থাকবা, আবার কোন একটা সময় সূর্য থেকে অনেক দূরে থাকবা, রাইট? তাহলে তুমি তো আলটিমেটলি ঘুরতেছো সূর্য এবং পৃথিবীর মহাকর্ষ বলের কারণে। তাহলে যখন পৃথিবী সূর্যের অনেক কাছে তখন এই টানটা অনেক বেশি, তখন তুমি ঘুরবা একটু স্পিডে। আবার যখন তুমি অনেক দূরে তখন এই টানটা কিন্তু কম, তখন তুমি ঘুরবা কম স্পিডে। এটাই হওয়ার কথা, রাইট? তাহলে এই জন্যই এই সূত্রটা আসছে যে গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে কি? তার মানে হচ্ছে যদি আমি তোমাকে দুইটা পয়েন্ট এঁকে দিই, মনে করো আমি আরেকটা পয়েন্টে পৃথিবীটাকে আঁকি, এইখানে মনে করো পৃথিবীকে আঁকলাম, এইখানেও দুইটা পয়েন্ট আঁকলাম। আচ্ছা, এবার আঁকা, তাহলে মনে করো তোমাকে আমি বললাম টি পরিমাণ সময় পৃথিবী এইখান থেকে এইখানে আসছে, এখানেও সেম টি পরিমাণ সময় পৃথিবী এখান থেকে এখানে আসছে। কেমনে এত দূরত্ব গেল? একটু আগে যেটা বললাম, যখন তুমি অনেক দূরে আসছো সূর্যের সাথে তোমার আকর্ষণটা কম, তুমি একটু স্লো ঘুরবা, এই জায়গায় একটু স্লো ঘুরতেছো, তাই না? আবার যখন তুমি সূর্য অনেক কাছে আসছো আকর্ষণটা অনেক বেশি, তুমি ঘুরতেছো এবার ফাস্ট অনেক দূরে চলে আসছো। তাহলে আমরা এখানে বলতেছি যে তাহলে আমি মাপবো কিভাবে যে তুমি আসলে সময়ের সাপেক্ষে কেমনে ঘুরতেছো। আমরা বলতেছি যদি সময় এই পরিবর্তনটা একই হয় তাহলে সমান সময়ে এই জায়গাটাতে তুমি আসলে একই ক্ষেত্রফল অতিক্রম করবা। তার মানে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটা সমান। এটাকে যদি আমি A1 বলি, এটাকে যদি আমি A2 বলি, টি সময় অতিক্রান্ত এই দুইটা ক্ষেত্রফলই সমান। তার মানে গ্রহ এবং সূর্যের যে সংযোজক সরলরেখা, অর্থাৎ এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা ছিল এখানে, এই সরলরেখাটা ঘুরে চলে আসছে এই জায়গায়, তাহলে এই সরলরেখা দ্বারা অতিক্রান্ত যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা সময়ের সাথে সাথে একই থাকে। তার মানে টি সময়ে এখানে তুমি এই ত্রিভুজটা অতিক্রম করছো, আর এখানে টি সময় তুমি অতিক্রম করছো এই জায়গাটা, তাহলে এইটার যা ক্ষেত্রফল আর এইটার যা ক্ষেত্রফল এই দুটো হবে সমান। আচ্ছা, এইটার প্রমাণ আসলে হবে নাই, এটা কেপলারের একটা অবজারভেশন থেকে কেপলার দিছে। প্রমাণ হয়তো করা যায়, তোমাদের বইয়ে নাই, আমি করাতে খুব একটা ইচ্ছুক না। আচ্ছা, সো থার্ড ফর্মুলা হচ্ছে সময়ের, সেটা দিয়ে কি, এটা দিয়ে কি বোঝাচ্ছে? সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের যে পর্যায়কাল, পর্যায়কাল মানে কি? পর্যায়কাল মানে হচ্ছে যদি এই জায়গা থেকে গ্রহটা ঘোরা শুরু করে তাহলে যেই সময়ে পুরো জায়গাটা ঘুরে আবার এখানে ফেরত চলে আসে সেটাকে আমরা বলি পর্যায়কাল। তাহলে পর্যায়কালকে আমরা আসলে বড় হাতের টি দিয়ে লিখি। এই পর্যায়কালের বর্গ হচ্ছে সূর্য থেকে তার গড় দূরত্বের ঘনফলের সমান, এটাকে আমরা আর দিয়ে লিখি। গড় দূরত্ব কেন লিখছে দেখেই বুঝে যাওয়া উচিত, কারণ যদি একটা বৃত্তাকার কক্ষপথ হতো তাহলে পৃথিবী সবসময় সূর্য থেকে একই দূরত্বে থাকতো। যদি এরকম উপবৃত্তাকার না হয়ে শুধু বৃত্তাকার হতো তাহলে এখানেও পৃথিবী যা দূরত্বে, এখানেও তাই দূরত্বে, এখানেও তাই দূরত্বে। কিন্তু যেহেতু উপবৃত্তাকার, সূর্য থেকে এখানে দূরত্ব বেশি, এখানে থাকলে দূরত্ব হয়ে যাবে কম। তাহলে সূর্য থেকে যে পৃথিবীর দূরত্ব এইটার একটা গড় নিব আমরা। তাহলে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বের ঘনফল হচ্ছে পর্যায়কালের বর্গের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা যে ফর্মুলাটা পাচ্ছি সেটা হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এন্ড এই ফর্মুলাটা খুব খুব ইম্পর্টেন্ট। পর্যায়কালের বর্গ গড় দূরত্বের ঘনফলের সমান। তাহলে আমি যদি এখানে ম্যাথ করার মতো একটা ফর্মুলা লিখি, T1/T2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু R1/R2 হোল কিউব। সো এইটা হচ্ছে আমাদের ম্যাথ করার মতো ফর্মুলা, এবং এইটা হচ্ছে এই পেজে তোমাদের পড়া সবচেয়ে ইম্পর্টেন্ট। সো এই তিনটা ফর্মুলা তোমরা মোটামুটি বুঝতে পারছো কিনা? ক্ষেত্রফলের বিষয়টা মানে আমি বলি,
ম্যাথমেটিক্যালি না গিয়ে দেখো যে লজিক্যালি বুঝছো কিনা, যে এই জায়গায় যখন তো আমি বসে আছি তখন আমাকে সূর্য টানতেছে কম, তাহলে সূর্য যখন টানতেছে কম আমি ঘুরবো স্লোলি, তাহলে আমি এই জায়গা জুড়ে একটু কম পরিধি পার করব। আর যখন এই জায়গায় বসে আছি তখন সূর্য আমাকে টানতেছে বেশি, আমি পার করব বেশি পরিধি, রাইট? দেখতে পাচ্ছ এখানে পরিধিটা কম, এখানে পরিধিটা বেশি, কিন্তু এই যে সরলরেখার ক্ষেত্রফল এইটা এখানে যতটুকু, এটা এখানে কিন্তু কাছাকাছি পরিমাণ একটা ক্ষেত্রফল চোখেই দেখা যাচ্ছে। সো এইটা লজিক্যালি মাথায় ঢুকে কিনা এটা খেয়াল করে দেখো, যদি লজিক্যালি মাথায় ঢুকে ধরে নিবার ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। দুইটা ফোকাস কেন হবে এটা তো শুরুতেই বললাম, এটা যেহেতু উপবৃত্ত, উপবৃত্তে দুইটা ফোকাস থাকে। এখন কেন হবে, কিভাবে হইছে, এটার ফর্মুলা কি জানতে হলে ম্যাথের সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6 পর্যন্ত ওয়েট করতে হবে। সেখানে আমরা কোনিক্সে অনেক ডিটেইলসে প্যারাবোলা, হাইপারবোলা, উপবৃত্ত সব পড়াবো। 3 নাম্বার লটা হচ্ছে পর্যায়কালের বর্গ গড় দূরত্বের ঘনফলের সমান, তার মানে টি স্কোয়ার হচ্ছে আর কিউবের সমানুপাতিক। তাহলে সমানুপাতিক যেহেতু এখানে আমি লিখতে পারছি, আগের বারের মতোই ম্যাথ করার জন্য ফর্মুলা লিখে দিলাম যে T1/T2 স্কোয়ার, এটা হচ্ছে R1/R2 এর কিউবের সমান। তো এটা দিয়ে আমরা ম্যাথ করব, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। এইটার যে প্রুফ, এই প্রুফটা আমি তোমাদের দেখাবো, কিন্তু এই প্রুফটা দেখাইতে হলে দুটো জিনিস আগে পড়তে হবে। দুটো জিনিস পড়ে নিয়ে আমরা যখন স্যাটেলাইটে যাব, সেই স্যাটেলাইট একটু মনে করায় দিও যে বলছিলাম যে স্যাটেলাইটের সাথে এটা কানেক্টেড, এবং এইটার প্রুফ আমি স্যাটেলাইটে গিয়ে দেখাবো। আচ্ছা, আশা করি সবাই মোটামুটি ক্লিয়ার। রেডিয়াস আর পরিধি বাড়ে কমে, হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই লজিক্যালি বলতেছি যে এইটা এখানে কম, এইটা এখানে বেশি, আবার এইটা এখানে কম, এইটা এখানে বেশি। সো যেহেতু একটা বেশি একটা কম, মিলে যে ক্ষেত্রফল, এখানে একটা কম একটা বেশি, মিলে যে ক্ষেত্রফল সেমই আসা উচিত। চলো, অনেকক্ষণ দিছি এটাতে, এখন পোল কোশ্চেন একটা করে ফেলার চেষ্টা করো। ফর্মুলাটা আমি আবারও লিখে দিই, এটার জন্য তোমরা 30 সেকেন্ডের মতো পাবে, করে ফেলার চেষ্টা করো। আচ্ছা, সো এইটা আশা করি সবাই পারছো, ভাইয়া তোমাদের জন্য রেজাল্ট লঞ্চ করে দিবে, তোমরা দেখে নাও যে পারছো কি পারো নাই। আর এখানে আমি যদি করাই দিই, এই একটা লাইন সামনে নিয়ে গেলে তোমরা এটা বুঝতে পারবা যেখানে কি হইতেছে। সো টি হচ্ছে সমানুপাতিক, আমি যদি এই পাওয়ারটাকে ওখানে শিফট করে নিয়ে যাই R⁴ 3/2, তাই না? তাহলে এর সহজ মিনিং হচ্ছে সূর্য হতে পৃথিবীর দূরত্ব কমতেছে, সূর্য হতে পৃথিবীর দূরত্ব কমতেছে মানে এইটা কমতেছে, তাহলে এটা যদি কমে সমানুপাতিক ভারে এটাও কমবে, হয়তো একই হারে কমবে না, বাট অবশ্যই কমবে, রাইট? আচ্ছা, তাহলে সূর্য হতে পৃথিবীর দূরত্ব কমলো, তাহলে পর্যায়কালটাও কমলো। তাহলে পর্যায়কাল কমলো মানে কি? পর্যায়কাল কমলো মানে এখন সূর্যকে একবার ঘুরে আসতে পৃথিবীর আগের থেকে কম দিন লাগবে। তাহলে সূর্যকে একবার ঘুরে আসতে পৃথিবীর আগের থেকে কম দিন লাগে, তাহলে বছরে দিনের সংখ্যাও কিন্তু কমে যাবে। তো এটাই কিন্তু সিম্পল। এক বছর বলতে আমরা কি বুঝি? এক বছর বলতে আমরা বুঝি সূর্যকে একবার ঘুরে আসতে পৃথিবীর কতদিন লাগে, ওইটাই তো পর্যায়কাল, রাইট? তাহলে বছরের দিন সংখ্যা মানেই পর্যায়কাল। যদি আর কমে যায় তাহলে টিও কমে যাবে, একই হারে কমবে না, পাওয়ারের একটা ব্যাপার আছে, কিন্তু কমবে তো অবশ্যই। আমাদেরকে এটাই জিজ্ঞেস করছে যে আর কমলে টিও কমলো, সো টি কমা মানেই বছরের দিন সংখ্যা কমবে। আশা করি সবাই বুঝছো, এটা খুবই সোজা জিনিস। আচ্ছা, চলো আমরা আগে মহাকর্ষ জিনিসটা কি সবাই মোটামুটি জানি, নিউটনের ছবি কেন দেওয়া আছে তাও জানো, আপেল গাছের সাথে নিউটনের কি হয়েছিল সেটাও আমরা সবাই জানি, এটা নিয়ে নতুন করে বলার কিচ্ছু নাই। তাও যদি এক লাইনে বলে দেই, পৃথিবীর মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে টানতেছে,
এই যে টানতেছে এটাই মহাকর্ষ। তার মানে আমি তোমাকে টানতেছি, এই ক্যামেরা আমাকে টানতেছে, আমি ক্যামেরাকে টানতেছি, আমি এই বোর্ডটাকে টানতেছি, বোর্ডটা আমাকে টানতেছে। এই পরস্পর যে আকর্ষণটা সেটাই মহাকর্ষ। সো মহাকর্ষ নিয়ে মহাকর্ষ নিয়ে নিউটন অনেক কথাবার্তা বলছে। আমি যদি একটু ছোট করে একটা জিনিস লিখে দিব যে আমি আর আরেকটা বস্তু, এই দুটা বস্তুর মধ্যে যে পরস্পরের টান, মানে ও টানতেছে ওকে এদিকে, ও টানতেছে ওকে এদিকে, এটা হচ্ছে মহাকর্ষ। আমি যদি একটু বলে দিই যে এই মহাকর্ষ কিন্তু সকল জায়গায় কাজ করে, এটা কোনো মাধ্যম লাগে না, এইটার কোনো প্রকারের মানে আলাদা হিসাব নিকাশ নাই, কোনো রেস্ট্রেইন নাই, এটার ভ্যাকুয়াম থাকুক যে কোনো জায়গায় মহাকর্ষ কাজ করে। অভিকর্ষ তাহলে কি? যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণকে আমরা মহাকর্ষ বলতেছিলাম। যদি এই দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী হয় সেক্ষেত্রে সেটা হয়ে যাবে অভিকর্ষ। তার মানে আমি যদি বলি বই এবং ফাহিম ভাই এদের মধ্যে যে আকর্ষণ এটা হচ্ছে মহাকর্ষ। এখন যদি আমি বলি বইয়ের সাথে পৃথিবী, এই যে আকর্ষণটা এটাকে আমরা বলবো অভিকর্ষ। সো এইটাই হচ্ছে পার্থক্য। সো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণই মহাকর্ষ। যদি তার মধ্যে একটা পৃথিবী হয় তাহলে সেই মহাকর্ষের একটা আলাদা টাইপ আছে এবং সেটার আমরা নাম দিছি অভিকর্ষ। তার মানে অভিকর্ষ কিন্তু এক প্রকার মহাকর্ষ, এইটা বুঝতে ভুল করা যাবে না। চলো আমরা সামনে যাই, মহাকর্ষের ফর্মুলাটা পড়ি। তাহলে নিউটন মহাকর্ষ নিয়ে যা যা বলছে সেটা এখানে বিশাল করে লেখা আছে, আমি জাস্ট 3টা লাইনে লিখবো জিনিসটা। নিউটন 1 নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে এই আকর্ষণ বলটা বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। নিউটন 2 যেটা বলছে এই আকর্ষণ বল বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং নিউটন 3 বলছে আকর্ষণ বল ক্রিয়া করে সংযোজক, সংযোজকের আগে একটু কেন্দ্র কথাটা লাগবে, সো কেন্দ্রের সংযোগ রেখা বরাবর, কেন্দ্রের সংযোজক রেখা বরাবর। তাহলে নিউটন মোটে এই 3টা কথা বলছে। একটা হচ্ছে পৃথিবীর না মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একটা আকর্ষণ করে। তাহলে এই যে আকর্ষণটা করতেছে, আকর্ষণটা বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, বস্তুদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্বটা আছে এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই আকর্ষণ বল কাজ করে বস্তুদ্বয়ের কেন্দ্রের সংযোগ রেখা বরাবর। এই ছবির মধ্যে দেখলেই বুঝতে পারবা ওর ভর m1 ওর ভর m2, এই দুজনের মধ্যে একটা আকর্ষণ বল আছে যেটা হচ্ছে F। m1 m2 কে টানতেছে এই বরাবর, m2 m1 কে টানতেছে এই বরাবর। এই আকর্ষণ বলটা বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং কাজ করতেছে এদের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর। আমি যদি এখান থেকে একটা ফর্মুলা বানানোর চেষ্টা করি তাহলে প্রথম দুইটাকে এক করে দিলেই কিন্তু ফর্মুলা হয়ে যাবে। প্রথম দুইটাকে এক করে দিলে আমরা পেয়ে যাব F সমানুপাতিক m1 m2 বাই r স্কয়ার। এবং এখান থেকে আরেক লাইন লিখলেই আমরা জানি যে এই জায়গা থেকে যে এক লাইন লিখতে হয়, সমানুপাতিককে সমান সমানে আনতে হলে আমাদের একটা ধ্রুবক বসানো লাগে, সেই ধ্রুবকটা আমরা বসাই দিলেই আমাদের কাজ মোটামুটি শেষ। সো এই যেটা বসাইলাম এটা হচ্ছে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। সো এইটা হচ্ছে আমাদের মহাকর্ষের ফর্মুলা। আচ্ছা, সেটা যদি ফর্মুলা হয় তাহলে এই ধ্রুবকটাকে নিয়ে একটু কথা বলতে হবে। তাহলে আমরা ফর্মুলাটা আরেকবার লিখি। আমাদের ফর্মুলা হচ্ছে F is equal to G m1 m2 by r স্কয়ার। এই ধ্রুবকটাকে নিয়ে যদি আমি একটু কথা বলতে চাই, দুনিয়ার সকল ধ্রুবকের মান একইভাবে বের করা হয়। সেই একইভাবে কি ফর্মুলার বাকি সবাইকে এক বানাই দিয়ে। তাহলে আমি যদি জি এর মান বের করতে চাই তাহলে আমার সিম্পলি যেটা বলা লাগবে 1 কেজি ভরের দুইটা বস্তু যাদেরকে রাখলাম 1 মিটার দূরত্বে এবং তারপরে মাপলাম এফটা কত আসে। চিন্তা করে দেখো তো, এইটাও 1 এটাও 1 এটাও 1, তাহলে এফ হয়ে যাবে জি এর সমান। আমি যদি 1 কেজি ভরের দুইটা বস্তুকে 1 মিটার দূরে রেখে এদের মধ্যকার আকর্ষণ বলটা মাপতে পারি তাহলে আমি জি এর মান পেয়ে যাব। তাহলে মেপে আমি জি এর মান কত পেয়েছি? মেপে আমি জি এর মান পেয়েছি 6.673 10 টু দি পাওয়ার -11। এবার যদি একক বের করতে চাও, একক বের করার জন্য জি কে এক সাইডে রাখবা এবং বাকি ফর্মুলাটাকে এক পাশে লিখবা। তাহলে জি কে এক পাশে লিখলে বাকি ফর্মুলাটা আসে এফ আর স্কয়ার
বাই m1 m2। এখান থেকে এটার একক বের হয়ে যাবে। এফ এর একক হচ্ছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি এককটা কত, এফ এর একক হচ্ছে নিউটন, আর এর একক হচ্ছে মিটার, উপরে দিয়ে দিলাম স্কোয়ার, নিচে আছে m1 m2, তাহলে কেজি ইনভার্স 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি একক, এই এককটাকে জাস্ট তুলে এখানে বসায় দাও, তাহলে এটা আমাদের চলে আসলো জি এর সম্পূর্ণ মান। তাহলে এইটাই হচ্ছে আমার জি, 6.673 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এগুলো আসলে ছোটবেলায় ছিল, আমি জানি তোমরা সবাই পারো, বাট স্টিল তারপরও আরেকবার বুঝাই দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি যদি বলি, আর স্লাইড আছে খুব সম্ভবত 4টা, আমি তোমরা যদি চাও আমি 8-9 মিনিটের মধ্যে বা অ্যাট বেস্ট 10 মিনিটের মধ্যে এই লেকচারটা শেষ করে তোমাদের ছুটি দিতে পারি। আরেকটা অপশন, তোমরা এখন নামাজের ব্রেক 5 মিনিট নিয়ে তারপর 10 মিনিট পড়তে পারো। কোনটা তোমাদের জন্য ভালো বলো? ব্রেক চাও কি ছুটি চাও? আচ্ছা, অনেকেই ব্রেক চাচ্ছে, অনেকে ছুটি চাচ্ছে, এরকম অর্ধেক অর্ধেক হলে কি হবে? আচ্ছা, এখন দেখছি ছুটির পরিমাণ বেশি, আবার কেউ কেউ ব্রেক চাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু তোমরা অর্ধেক অর্ধেক, সেটা আমার ইচ্ছাই ফাইনাল, তাহলে আমি তোমাদেরকে 10 মিনিট পড়ার ব্রেকটা দিব, ঠিক আছে? তাহলে একটু কষ্ট করে থাকো আমাদের সাথে, 10 মিনিট পরে একবার ছুটি নিয়ে হোক। তাইলে এখানে আমাদের কাছে আছে, গাছ হতে একটা আপেল ভূপৃষ্ঠে পড়তেছে, আপেলের ভর 300 গ্রাম। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম m1, আপেলের ভর 300 গ্রাম। ভূপৃষ্ঠ হতে আছে 10 মিটার দূরত্বে। ভালো কথা। তখন আপেল এবং পৃথিবীর মধ্যকার মহাকর্ষ বল এবং এর ফলে সৃষ্ট ত্বরণ বের করতে বলা হয়েছে। পৃথিবীর ভর এত, ব্যাসার্ধ এত। তাহলে আমি যদি এদের মাঝখানে দূরত্ব বের করতে বলি তোমাকে, তুমি কিন্তু সুন্দর করে বলতে পারবে যে আপেল থেকে ভূপৃষ্ঠ এই দূরত্বটা বলা আছে 10 মিটার, এবং এই বাকি জায়গাটা একটা ব্যাসার্ধ দেওয়া আছে, এবং সেই ব্যাসার্ধটা কত দেওয়া আছে? 6400 ইন্টু 10⁻³ মিটার দেওয়া আছে। তাহলে টোটাল যে দূরত্বটা সেটা হচ্ছে আমার আর। তাহলে টোটাল দূরত্ব আর কত? টোটাল দূরত্ব আর হচ্ছে 6400 ইন্টু 10⁻³ প্লাস 10। এই জিনিসটা হচ্ছে আমার আপেলের থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব। আপেলের ভর আমি জেনে ফেললাম, আপেলের ভর হচ্ছে 300 গ্রাম, তার মানে এটাকে যদি কেজিতে নিয়ে যাই তাহলে 300 ইন্টু 10⁻³ কেজি। পৃথিবীর ভর যদি আমি বলি, পৃথিবীর ভরটা হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি। তাহলে এখান থেকে আমি খুব সুন্দর করে বের করে ফেলতে পারবো মহাকর্ষ বলটা কত। মহাকর্ষ বল F ইজ ইকুয়াল টু, আচ্ছা এই কালারটা ভালো লেখা না এখানে, সো মহাকর্ষ বল যে F, সেই মহাকর্ষ বলটা হচ্ছে জি m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা সুন্দর করে বলে দিতে পারি জি হচ্ছে 6.673 10⁻⁻11, পৃথিবীরটা হচ্ছে 6 ইন্টু 10⁻24, আপেলেরটা হচ্ছে 0.3 ডিভাইডেড বাই আর হচ্ছে 6400 ইন্টু 10⁻³ প্লাস 10 হোল স্কোয়ার। তাহলে এই পুরোটা একবার ক্যালকুলেটরে বসায় দাও তো কত আসে দেখি। তাহলে আমাদের কাছে আসতেছে 6.673 10⁻⁻11, তার সাথে আসতেছে 6 ইন্টু 10⁻24 ইন্টু 0.3 ডিভাইডেড বাই আসতেছে আমাদের কাছে 6400 ইন্টু 10⁻³ প্লাস 10 হোল স্কোয়ার। তাহলে এটা আমরা পাচ্ছি 2.93 নিউটন, এরকম একটা মান আমরা এখানে পাচ্ছি। তাহলে 2.93 নিউটন আমি পেয়ে গেলাম। এইটার জন্য যদি এখন ত্বরণ বের করতে বলা হয়, তাহলে পৃথিবীর কোনো ত্বরণ আসলে আসবে না, আপেলের একটা ত্বরণ আসবে। তাহলে আমি যদি একটু আপেলের ত্বরণটা বের করি, আপেলের ত্বরণটা আমি A1 বললাম, আপেলের ত্বরণটাকে, সেটা আমার কাছে আসবে হচ্ছে F বাই m1। তাহলে এটা আমরা পাবো কত? আমরা পাবো 2.93 বাই 0.3। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে 9.77 এর মতো একটা ত্বরণ আসতেছে। আর যদি কেউ পৃথিবীর ত্বরণটা বের করতে চাও, তাহলে বুঝতে পারো যে পৃথিবীর ত্বরণটা আসলে কত আসবে। তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য একটু দেখায় রাখি, 2.93
বাই 6 ইন্টু 10⁻²৪, তাহলে 2.93 কে যদি আমি এটা দিয়ে ভাগ দেই তাহলে কোনো ত্বরণই আসলে আসে না, সেটা আসবে আসলে দিন শেষে, লিখে দিতে হবে মানটা 4.88 ইন্টু 10⁻²৫। সো এটা আসলে নেগলিজেবল, জিরোর কাছাকাছি। সেই জন্যই আপেল নিচে পড়ে, পৃথিবী উপর উঠে আসে না। এটা একটা ফিজিক্যাল ব্যাখ্যা দিয়ে দিলাম। আচ্ছা, সো এই আগেই সবাই অ্যান্সার লিখে বসে আসো, আশা করি ম্যাথ সবাই ক্লিয়ার। ভাইকে তাও একটু সি লিখে দাও, ভাই একটু অ্যাপ্রুভাল নিয়ে সামনে যাক। নিউটন মিটার আর নিউটন মিটার পার ইনভার্সের মধ্যে পার্থক্য হচ্ছে, একটায় উপরে বল এবং নিচে এম, আর একটায় উপরেই বল এবং উপরেই এম। তার মানে বলের সাথে সরণ গুণ দিলে নিউটন মিটার আসবে, বলের সাথে সরণ ভাগ দিলে নিউটন পার মিটার আসবে। এটার ভেক্টর রূপ যদি আমি লিখে দেই, অলরেডি তোমরা আসলে এই জিনিসপাতি জানো যে এই 2 1 এবং এইখানে 2 1 এর মধ্যে মানে জিনিসটা কি, আসলে 2 1 দিয়ে কি মিন করে। তাও আমি একবার একটু লিখে দিই, যদি কেউ থেকে থাকো, যদি ক্লাসটা করো নাই সেটা তো জানতে পারো। এইখানে 2 প্রথমে যেটা দেয় তার মানে হচ্ছে যার উপর, তাহলে যেহেতু এটা বল, তার মানে যার উপর বলটা প্রয়োগ হচ্ছে সে আগে, তার মানে 2 এর উপর বলটা প্রযুক্ত হচ্ছে। আর এখানে যে 1 দিছি, তার মানে যে প্রয়োগ করতেছে। তা আমি যদি F21 লিখি, তার মানে এক বল প্রয়োগ করতেছে 2 এর উপর। তার মানে এইখানে F21টা লেখা হয়েছে, তার মানে এটা একের বল 2 এর উপর প্রযুক্ত হচ্ছে। তাহলে মহাকর্ষ যেহেতু আকর্ষণ বল, 1 2 কে কোন দিকে টানবে? এখান থেকে নিজের দিকে। এই জন্যই F21 এর ডিরেকশনটা এই বরাবর, একের দিকে। তাহলে 1 2 কে নিজের দিকে টানতেছে, এই জন্য ডিরেকশনটা এই বরাবর, এবং এই জন্যই বলটা হচ্ছে F21। এবার যদি আমি 2 এর একটা পজিশন ভেক্টর দেই, অবস্থান ভেক্টর দেই, এবং সেই অবস্থান ভেক্টরটা আমি কার সাপেক্ষে দিব? 1 এর সাপেক্ষে দিব। তাহলে এইটা হচ্ছে আমার অবস্থান ভেক্টর। তাহলে 2 এর অবস্থান 1 এর সাপেক্ষে কোন দিকে? তাহলে 2 এর অবস্থান 1 এর থেকে এই দিকে। তাহলে এইটা হচ্ছে 2 এর অবস্থান ভেক্টর। দেখতেই পাচ্ছ বল প্রয়োগের যে দিক আর অবস্থান ভেক্টরের যে দিক বিপরীত আসছে। তাহলে বল প্রয়োগের দিক এবং অবস্থান ভেক্টরের দিক যদি বিপরীত আসে, তাহলে কি হচ্ছে আমার কাছে? তাহলে F21 and R21 বিপরীত। এটা যদি বিপরীত হয়, তার মানে একটার দিককে যদি আমি পজিটিভ ধরি, আরেকটার দিককে অবশ্যই মাইনাস ধরতে হবে। এই জিনিসটা বুঝতে পারলেই ভেক্টর ফর্মটা তোমরা খুব সহজে বুঝে ফেলবা। তাহলে F21 is equal to minus G M1 M2 বাই, আমি যদি এখানে এভাবে লিখি, R21 ভেক্টর স্কয়ার। এইভাবে লেখা যায়। আবার জিনিসটাকে এইভাবে লেখা যায় যে আমি এখানেরটা স্কয়ার না দিয়ে এটাকে জাস্ট মান আকারে রাখবো। তাহলে এটাকে মান আকারে রাখতে হলে আমাকে বলতে হবে R21 হোল কিউব, আর এখানে দিতে হবে আরেকটা এক্সট্রা R21। এই জায়গাটাতে মাইনাসটা কেন আসছে এটা বোঝাটা ইম্পর্টেন্ট, এই মাইনাসটাই ইম্পর্টেন্ট, কারণ এটাই মানুষ ভুলে যাবে। সো মাইনাসটা এই জন্যই আসছে কারণ অবস্থান ভেক্টরের ডিরেকশনটা এদিকে আর বলের ডিরেকশনটা উল্টা দিকে। আমি যদি বলের ডিরেকশনটাকে প্লাস দেই, অবস্থান ভেক্টর ডিরেকশনটাকে আমার অবশ্যই মাইনাস দিতে হবে। এইটুকু কি বুঝছি? পরীক্ষায় এটার জাস্ট এই জিনিসটাই আসে যে এই ভেক্টর রূপটা আমরা পারি কিনা, আর বেশি কিছু আসে না। তো এইটুক পারতে হবে তোমাকে। একের দ্বারা প্রযুক্ত বল 2 এর উপর, এটার মানে রিক্যাপ করতে বলছো তাই করতেছি। 2 দ্বারা বুঝাচ্ছি 2 এর উপর প্রযুক্ত বল, 1 দ্বারা বুঝাচ্ছি 1 দ্বারা প্রযুক্ত বল। তাহলে 1 2 এর উপর কোন দিকে বল দিবে? 1 2 কে নিজের দিকে টানবে। তাহলে বলের ডিরেকশনটা এই বরাবর। এবার আসি অবস্থান ভেক্টর। 2 এর অবস্থান 1 এর সাপেক্ষে, তাহলে 2 এর অবস্থান 1 এর সাপেক্ষে কোন দিকে? এই দিকে। তাহলে অবস্থান ভেক্টরটা ডান দিকে। তাহলে একটা ডান দিকে আর একটা বাম দিকে, এরকম বিপরীত হলে একটাকে পজিটিভ ধরলে আরেকটাকে ধরতে হয় নেগেটিভ। এইটুকুই সমস্যা। সবাই আশা করি বুঝছো। একটু ভাইকে সি লিখে দিতে হবে, রিক্যাপ করে দিয়েছি। ওকে, ভেরি গুড। তাহলে চলো আমরা সামনের সাইডে যাই। এটাই মোটামুটি এফেক্টিভ লাস্ট স্লাইড। সো জাস্ট একটু মানে আশা আরেকটা সাইড আছে মনে হয়, যে একটু ব্যাখ্যা করে দেই। এখানে বুঝার আহামরি কিছু নেই, জাস্ট দুইটা পার্থক্য দেওয়া। দুইটা ভরই আসলে একই জিনিস। আমি শুরুতেই বলে দেই এই দুটা ভর আসলে একই জিনিস, এতে টেনশন না হয় তোমাদের, একই জিনিস।
জাস্ট কনসেপ্টটাতে একটু ডিফারেন্স আছে। আমরা দুই জায়গা থেকে ভর বের করতে পারি। আমি যদি এইটার কথা বলি তাহলে এই ভরটা আমরা বের করি নিউটনীয় বলবিদ্যা থেকে, F is equal to ma। এই জায়গা থেকে আমি যে ভরটা বের করতেছি সেটাকে আমি বলতেছি জড়তা ভর। আমরা আরেকটা ফর্মুলা থেকে ভর বের করতে পারি। আমরা মহাকর্ষ থেকে নিউটনীয় যে ম্যাথটা আছে জি m1 m2 বাই r স্কয়ার, বা আমি যদি এটাকে অভিকর্ষের ফর্মুলা অনুযায়ী লিখি, অভিকর্ষ অনুযায়ী লিখলে এটাকে তুমি এভাবে লিখতে পারো যে বস্তুর ভরটা m, পৃথিবীর ভরটা ক্যাপিটাল M, আর নিচে পৃথিবীর ব্যাসার্ধ। এখান থেকে তুমি যে ভরটা বের করো সেই ভরটাকে আমরা বলি মহাকর্ষীয় ভর। তার মানে জাস্ট দুইটা আলাদা আলাদা কনসেপ্ট, দুইটা আলাদা আলাদা কনসেপ্ট থেকে ভরের সংজ্ঞা দেওয়া হচ্ছে। বলবিদ্যা থেকে আমি ভরের যে সংজ্ঞাটা দিছি সেটা জড়তা ভর, মহাকর্ষ থেকে আমি যে ভরের সংজ্ঞাটা দিছি সেটা হচ্ছে মহাকর্ষীয় ভর। দুইটা ভর আসলে দিন শেষে একই, কারণ তুমি যখন এই ফর্মুলাটাকে একটু চেঞ্জ করবা, তখন নেক্সট স্লাইডে তুমি পেয়ে যাবা F is equal to mg, তাই না? তাহলে তুমি যে নেক্সট স্লাইডে কিন্তু আবার F is equal to m এতেই ব্যাক করতেছো, সেটা কিন্তু দিন শেষে আবার এখানেই চলে আসতেছে, তাই না? তাহলে এই দুটোর মধ্যে মানে কোনো পার্থক্য নাই, জাস্ট কনসেপ্ট দুইটা আলাদা, তাই দুইটা আলাদা নাম দেওয়া হয়েছে। এইটুকুই, যাতে বইয়ে দেখে ভরকায় না যাও সেজন্য আমি একটু ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, সেম অবজেক্টের জন্য দুটো ভর সময় সেম, মানে দিন শেষে একই জিনিস, জাস্ট কনসেপ্ট দুটো আলাদা, এটাই আলাদা করে দেওয়া। আচ্ছা, তাহলে আমাদের আজকের লাস্ট স্লাইডে চলে আসলাম আমরা, যেখানে আমরা অভিকর্ষ ত্বরণ নিয়ে কথা বলবো। অভিকর্ষ ত্বরণ কি জিনিস জাস্ট একটা লাইনে বলে দিই। এই মনে করো পৃথিবী এবং এই মনে করো একটা বস্তু উপর থেকে পড়তেছে, তাহলে একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু, তার মানে এখানে আমার কাছে আছে একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু। তাহলে একটি মুক্তভাবে পড়ন্ত বস্তু যখন ভূমির দিকে পড়া শুরু করে তখন তার যে ত্বরণটা হয় সেই ত্বরণটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ, এবং সেটাকে আমরা প্রকাশ করি ছোট হাতের জি দিয়ে, যেটার ফুল মিনিংটা হচ্ছে গ্রাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তাহলে এই গ্রাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা আমরা বের করি কিভাবে? আমরা বলি যে জড়তা ভর থেকে আমরা জানি F is equal to ma, এবং মহাকর্ষীয় ভর থেকে আমরা জানি F is equal to gmm by r স্কয়ার, রাইট? যদি এই দুইটা জিনিস একই হয় তাহলে আমরা এইটা লিখতে পারবো যে ma is equal to gmm by r স্কয়ার। যে জায়গায় এইটা হচ্ছে পৃথিবীর ভর আর এইটা হচ্ছে বস্তুর ভর, আবার এখানেও তো এটা বস্তুর ভর, তাই না? তাহলে সুন্দর করে এখান থেকে বস্তুর ভর আর বস্তুর ভর গেল কেটে। তাহলে এই জায়গায় আমরা বলতে পারবো যে মহাকর্ষীয় বলের জন্য যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে বা ত্বরণটা হচ্ছে সেটা হচ্ছে gm বাই r স্কয়ার। যেহেতু মহাকর্ষীয় বলের জন্য ত্বরণকে আমরা জি বলতেছিলাম, সেহেতু জি এর ফর্মুলাটা এতক্ষণ আমাদের কাছে চলে আসলো, g is equal to gm বাই r স্কয়ার। সো এই ফর্মুলাটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা। অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন জায়গায় চেঞ্জ হতে পারে, কমতে পারে, বাড়তে পারে, সেগুলো নিয়ে আমরা নেক্সট দিন কথা বলবো। কিন্তু আজকের কথাবার্তা এই পর্যন্তই, যে অভিকর্ষজ ত্বরণ g is equal to gm বাই r স্কয়ার। সো এখান থেকে প্রশ্ন কিরকম আসে, তোমাকে বলবে এমন একটা গ্রহে গেছো যেই গ্রহের ভর পৃথিবীর 3 গুণ, ব্যাসার্ধ পৃথিবীর 4 গুণ, তাহলে সেই গ্রহের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর কত গুণ হবে? এই ধরনের ম্যাথগুলো কিন্তু আমাদের পারতে হবে। সো এই ধরনের ম্যাথের জন্য একটু মানসিকভাবে প্রিপারেশন নিয়ে রাখো। খুবই সহজ সহজ এমসিকিউ ম্যাথ। ভর 4 গুণ হয়েছে, ব্যাসার্ধ 5 গুণ হয়েছে, অভিকর্ষ ত্বরণের পরিবর্তন কেমন হবে? সেই ধরনের ম্যাথ তোমরা নিজেরাই পারবে, আমার বিশ্বাস আছে, তাও একবার বলে রাখলাম। আচ্ছা, সো লাস্ট একটা বাড়ির কাজ আছে অ্যাজ অলওয়েজ, নেক্সট দিনের শুরুতেই আমরা করে দিব। এরপর আমাদের কাছে আছে প্যারালাল টেক্সটের রিভিউর জন্য তোমাদের কাছে একটা আবেদন, এটা সবসময় আমরা করি, তারপরও তোমরা মাঝে মাঝে রিভিউ দাও না। তো চেষ্টা করবা যারা বাকি আছো তারা এখনো তোমাদের প্যারালাল টেক্সটের রিভিউ দিয়ে দিতে, যাতে তোমাদের পরবর্তী ব্যাচগুলোকে আমরা একটু বেটার সার্ভিস দিতে পারি। উইথ দ্যাট আজকে ক্লাস শেষ। ক্লাসের শেষ পর্যায়ে সবাই ভাইকে একবার শেষবারের মতো সি লিখে দাও, যদি পুরো ক্লাসে তুমি ক্লিয়ার হয়ে থাকো, না হলে এখনই প্রশ্ন করার শেষ সময়। ওকে, এইচডব্লিউ তুমি তো স্লাইড পেয়ে যাবা ভাইয়া, পিডিএফ তো পাবাই, এইচডব্লিউ আবার দেখে কি করবা?
আচ্ছা, তাহলে সবাই যেহেতু ক্লিয়ার, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে। ওকে ভাইয়ারা, আমাদের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আর তোমরা জানো হচ্ছে আজকে একটা লেকচার হওয়ার কারণ হচ্ছে তোমাদের হচ্ছে একটা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম আছে। তোমরা হচ্ছে যারা এখনো দাওনি, মানে তোমরা হচ্ছে মানে ক্লাস তো শেষ হয়ে গেছে, তোমরা হচ্ছে বাকি সময়টা হচ্ছে এক্সামটা দিয়ে দিবা। তোমাদের একটা লেকচার হওয়ার কারণই হচ্ছে এটা, যাতে বাকি সময়টা তুমি এক্সামটাতে অ্যাটেন্ড করতে পারো। তো সবাই হচ্ছে এক্সামটা দিয়ে দিবা। আর তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা তোমরা করতে পারো চ্যাট বক্সে, আমাদের ম্যানেজমেন্ট সম্পর্কিত। আমি হচ্ছে অ্যান্সার দিয়ে দিব এখনই। আচ্ছা, রাফি একটা কোশ্চেন করেছে এডমিশন কোর্সের। হ্যাঁ হ্যাঁ, তুমি পাবা। এখন থেকে হচ্ছে যারা হচ্ছে ফিজিক্যালও করে তাদেরকে অনলাইনের যে রেকর্ডিং গুলো আছে, যে আমাদের অনলাইন বেসে হয়, এগুলো হচ্ছে তাদের আইডিতে দেওয়া হয়। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার রাফি। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, মিম বলতেছে ভাই প্যারাল টেক্সট কি রকমারিতে পাওয়া যায় কিনা? হ্যাঁ, সবগুলা বই হচ্ছে রকমারিতে পাওয়া যাচ্ছে। তোমাদের মধ্যে তোমরা তো পাচ্ছই যেহেতু কোর্সে আছো, যারা হচ্ছে কোর্সে নাই তারা চাইলে ওইখান থেকে নিতে পারে। আচ্ছা, একজন কোশ্চেন করেছে যেটা জুমের ব্যাপারে, সেটা হচ্ছে ওইটা পাওয়ার্ড বাই আসে। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের আর তেমন কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। আমরা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।